স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমার কলিজাকে আমার ভালোবাসা দিও। মেয়েটাকে আদর করতে ইচ্ছে করছে, জানি ঘুমিয়েছে রাতে, তাই জিজ্ঞেস করিনি। ওকে দেখলে আমি আরো অসুস্থ হয়ে যাব। ওর বাবা ডাক শুনলেই আমার শ্বাস আটকে যাবে। ওকে সামলে রেখো ফারা। আমি ফিরলে তোমাদের দুজনের দায়িত্ব আমার, আর না ফিরলে তোমাকে নিতে হবে সেই দায়িত্ব। ভালো থেকো, আল্লাহ হাফেজ। ফোন কেটে গেল। দিয়া কাঁদতে কাঁদতে ফোন, চিরকুট, ছবি সব বুকে চড়িয়ে ঘুমের জগতে হারালো। প্রিয় মানুষের সাহচর্য মানুষকে দুর্বল করে তোলে। চাপা অনুভূতি সব বেরিয়ে এলো এখনই তো। সেদিনের বদরাগে সাহাদ এখন আগ্রাসী প্রেমিক। মানুষ বদলায়, শুধু সময় সঠিক হওয়ার অপেক্ষা। শহরের এক কোনায় বাসা ভাড়া করে থাকে মা মেয়ে। সাবিনার শ্বশুর বাড়ি চট্টগ্রাম, মেয়ের ডক্টরি পড়ার সুবাদে এই শহরে থাকা। সাবিনার স্বামী মারা যাওয়ার পর ঢাকা চট্টগ্রাম আসা যাওয়ার মধ্যে থাকে। তাহি সহজে যেতে চায় না। চাচারা উপরে উপরে আদর করলেও ফুফুরা কটু নজরে দেখে, অপয়া বলে। এই জিনিসটা তাহি নিতে পারে না। তাহি কি ইচ্ছে করে রাশেদকে শেষ করেছে? রাশেদ না থাকাতে বরং তাহির পৃথিবী থমকে গিয়েছে। কেউ কারো কষ্ট বোঝে না, উল্টো কষ্ট দেয়। সাবিনা টিফিন ক্যারিয়ারে মেয়ের খাবার রেডি করতে করতে নিজের এবং মেয়ের ভাগ্যকে দুষছে। সাবিনা স্বামীহারা হলো। মেয়ের ভাগ্যেও এমন লেখা ছিল কেন? আগের দিন রাতের থেকে মেয়েটা কেঁদে যাচ্ছে। দুদিন আগে রাশেদের কবরের সামনে পাথর হয়ে পড়েছিল। শাহিন, লিমন গিয়ে সামলেছে। সাহাদ মাথার উপর ছাদ ছিল। হয়তো নিজের ছেলেও এতটা করতো না যতটা বোনের ছেলে করেছে। খালা ডাকার পরিবর্তে ডেকেছে মামনি। ছেলেটাও এখন অসুস্থ। আম্মু, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে। গায়ে অ্যাপ্রন জড়িয়ে গলায় স্টেথোস্কোপ পেঁচায়। বিনা বাক্য ব্যয়ে খাবার নিয়ে বেরিয়ে পড়ে তাহি। রিক্সা ডেকে রিক্সায় উঠতেই লাফিয়ে পাশে একজন উঠে পড়ে। তাহি ঘাবড়ে গিয়ে পাশ ফিরে দেখে লিমন। শাহিনের বিয়ের পর থেকে একটা শব্দও কথা বলেনি তাহির সাথে। দুদিন আগেও কথা বলেনি, শুধু শাহিনের সাথে সামলে নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে। তাহি ক্রোধান্বিত হয়ে বলল, এই ছেলে, নামো রিক্সা থেকে। লিমন কেমন যেন মলিন চোখে তাকালো তাহির দিকে। পুনরায় চোখ সামনে নিবদ্ধ করে বলল, বড় ভাইজান বলছে উনি না ফেরা অবধি আমি যেন ওনার বোনের খেয়াল রাখি। মিথ্যুক, কোথায় বলেছে? দেখাও আমাকে। ছোট ভাইয়াকে বলেছে। তাহি তড়ি ঘড়ি করে ব্যাগ থেকে ফোন বের করে শাহিনকে ফোন দেয়। ওপাশ থেকে শাহিন কি যেন বলল, এরপর তাহি আর কথা বাড়ায়নি। লিমন চুপচাপ বসে আছে রিকশায়। বাসা থেকে হসপিটাল পর্যন্ত যেতে মিনিমাম 30 মিনিট লাগবে। এতক্ষণ কি করবে ভেবেই নিজের কেমন লাগছে। তাহি নীরব থাকা ছেলেটার দিকে তাকালো। কেমন যেন চোখ লাল। সারা রাত মাছি মেরেছে নাকি? চেহারার এই অবস্থা কেন? আচমকা লিমন বলে উঠল, ডাক্তার সাহেবা, এই কয়েকদিনে আমাকে একবারও মিস করেননি। কথা বলা শেষ করেই তাহির চোখের দিকে তাকালো। তাহি কেমন ঘাবড়ে গেল। ভ্রুকুচকে বলল, আমার ভাবনা চিন্তায় একটা মানুষেরই বিচরণ। তোমাকে কেন মিস করব? সেটাই, আমাকে কেন করবেন? তুমি আমার বাসার সামনে কখন এসেছো? ফজরের নামাজ আপনাদের মসজিদে পড়েছি। এত সকালে? আরও পরে হলে পৌঁছাতে দেরি হয়ে যেত। আরও ব্যাপার আছে, সেগুলো না জানাই ভালো। তাহি মুখ ঘুরিয়ে অন্যদিকে ফিরে রইল। লিমনের ফোন বেজে উঠল। স্টুডেন্টের মা ফোন দিয়েছে। প্রতি কথার উত্তরে হুম, হ্যাঁ, জি আপু দিল। চলন্ত রিকশার গতিতে মনোযোগ। ছেলেটা অমনোযোগী হয়ে ওঠাতে তাহি লক্ষ্য করল, দুরন্ত বিরক্ত করা ছেলেটা হঠাৎ কেমন চুপসে গেল। তাহি কৌতূহল দমিয়ে না রেখে বলল, চুপ করে আসো যে? তুমি তো চুপ করে থাকার বান্দা না। কয়দিন দেখি আমাকে জ্বালাচ্ছ না? লিমন ঘাড় ঘুরিয়ে বলল, জানলে বুঝি খুশি হতেন? এমন কথায় ভ্যাবা চাকা খেলো তাহি। বিরক্ত নিয়ে বলল, বাজে বকবে না। লিমন ধীর গলায় বলল, একটু আগে স্টুডেন্ট এর মা ফোন দিয়েছিল। এই মাসের বেতনটা গত সপ্তাহে দেওয়ার কথা ছিল, দিল না। আজ থেকে যেতে নিষেধ করে দিল। বেতন নাকি
ওর বাবা ঢাকার বাইরে থেকে আসলে দিবে। আমি আপনাদের মতো এত মেধাবী নই। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে মাস শেষে গুনে গুনে একটা অ্যামাউন্ট সেমিস্টার ফি দিতে হয়। বড় ভাইজান থেকে এখন আর নেই না। সেই টাকা জোগাড় করতে টিউশনি করাই। ভাইজানকে নিষেধ করেছি। বাসার সব খরচ ভাড়া সব ভাইজানই দেয়। ভাইজান নিজেই অসুস্থ। আমি যে এক সেমিস্টার ড্রপ দিয়েছি তা তো ভাইজান জানে না। জানলে আমাকে মেরেই ফেলবে। আমার কোনো ফালতু খরচ নেই। সেমিস্টার ফি জোগাতেই টিউশনি করাই। ড্রপ দিয়েছো কেন? ফেল করেছিলাম। খারাপ সঙ্গে জড়িয়ে পড়েছিলাম 1 বছর আগে। আম্মুর জন্য ব্যাক করতে পেরেছি। বড় ভাইজান জানে না এই কথা। তাহলে তো অনেক টাকা সেমিস্টার ফি আসছে। 28,000 করে। ট্রাই সেমিস্টার 2টা ইনস্টলমেন্ট। অনেক টাকা। টিউশনিতে জোগাড় হয় এত টাকা? টিউশনি আর পার্ট টাইম জব করে 40 করতাম। ওখান থেকে কিছু সেভিং করে অন্য জায়গায় খরচ করতাম। কোথায়? লিমন অন্যমনস্ক হয়ে বলে, নানা ভাইয়ের একটি এতিমখানা আছে, ওটা আম্মুর নামে। আমি ওটা চালাই আর নিজের খরচ। এতটুকু বলে লিমন থামলো। পুনরায় বলল, আপনার হসপিটালে চলে এসেছে। এখন কোথায় যাবে? শোরুমে। ওখানে কি? সেলসম্যান আমি। আমার সুন্দর চেহারা দেখে টাকা দিবে? পকেট থেকে মানি ব্যাগ বের করে রিক্সা ভাড়া মিটিয়ে দিল। তাহি নিষেধ করাতেও শোনেনি। তাহি বিরক্ত হয়ে বলল, এই না বলছি, টাকা নেই। টাকা নেই বলেনি, টিউশনি চলে গিয়েছে বলেছি। নিজের হাত খরচেরটা ভাইজান বাসা অবধি রিক্সা ভাড়া দেওয়ার জন্য বাঁচিয়ে রেখেছি। আরেকটা খুঁজে নিব টিউশন। আর আপনার রিক্সা ভাড়া দেওয়া আমার জন্য ফরজ। গেলাম, ভালো থাকবেন। লিমন সোজা সামনের দিকে হেঁটে নিজের পথে পা বাড়ালো। তাহি মনে হলো পুরোটাই অ্যাটেনশন পেতে এমনটা করেছে। সব সময়ই দেখেছে চাকচিক্যর মধ্যে। এত কষ্ট করার মতো ছেলে লিমন নয়। ঢুকে গেল হসপিটালের ভেতর। শাহিনকে দেখে লেলা ব্যস্ত হয়ে পড়ল। সাথে আছে আরও একজন মেহমান। রাশেদ মারা যাওয়ার পর এই বাড়িতে সাহাত ব্যতীত কারো ধুলাও পড়েনি। রোদসিও এখন এসেছে। হাম্মাদ সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। টেবিলে নাস্তা রেখে আঁচলে চোখ মুছলেন লেলা। শাহিন সান্ত্বনা দিয়ে বলল, আন্টি, একটা খুব দরকার এসেছে। বুঝতে পারছি না কিভাবে বলবো, বা আপনারা আমাকে কিভাবে সাহায্য করবেন। বলো বাবা। আপনি তো রাশেদ ভাইয়ের জন্মদাত্রী মা নন, এ কথা কি ভাই জানতো? রোদসি চমকে উঠল। প্রশ্ন করল, আপু, ভাইয়া আমার আপন ভাই না? লায়লা আঁচলে চোখ মুছে মাথা নাড়ালো বামে ডানে। কম্পিত গলায় বলল, কিন্তু আমার ছেলে, আমার বাবা। কান্নায় ভেঙে পড়লেন। রোদসির মাকে জড়িয়ে ধরে বলল, ভাই জানতো? জেনেছে পরে। ওর মাকেও খুঁজেছে অনেক, পায়নি। বাবা তো আগেই দুনিয়া ছেড়ে দিয়েছিলেন। হাম্মাদ প্রশ্ন করে, কে ছিলেন রাশিদের বাবা? লায়লা চোখ মুছে বলল, রাশেদের বয়স 2 বছর। আমার স্বামী রাশেদের বাবা ফোরকান আবেদিনের ম্যানেজার ছিলেন। ওদের বাড়ি পুরান ঢাকা। কি সুন্দর সংসার ছিল স্যারের আর ম্যাডামের। স্যারের সাথে ম্যাডামের বিয়ে হয় অনেক ঝুট ঝামেলা করে। ম্যাডামের নাম ছিল মেহনাজ পাঠান। ওনাদের বংশের মেয়েদের অন্য বংশে বিয়ে দেন না। স্যারের আব্বা অনেক অনুনয় বিনয় করে ম্যাডামকে স্যারের জন্য নিয়ে আসেন। ফোরকান স্যার বলে দিয়েছিলেন উনি ম্যাডাম ছাড়া বিয়ে করবেন না। বন্ধুর বিয়েতে ম্যাডামকে পছন্দ হয়েছিল। ফোরকান স্যাররা ছিলেন 3 ভাই। 2 ভাই এখনও আছেন। বাকি 2 ভাই কোথায় আন্টি? শাহিনের প্রশ্ন শুনে ঘাবড়ে গেল লায়লা। আমি জানি না বাবা। আচ্ছা, আপনার কাছে কি করে এলো রাশেদ ভাই? রাশেদের 2য় জন্মদিন সেদিন ম্যাডাম আমাদেরও দাওয়াত দিয়েছিল। ঘরোয়া আয়োজন। ফোরকান স্যার পছন্দ করেন না ধুমধাম। রাত তখন 11:30। ম্যাডামের ফোনে খবর আসলো স্যারের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ছুটে হাসপাতালে গেলাম, কিন্তু স্যার ততক্ষণে দুনিয়া থেকে চলে গেছেন। ম্যাডাম পাগলের মতো হয়ে গেল। স্যারের বাবা 1 বছর আগে বিদায় নিয়েছে। ম্যাডামের পরিবার স্যারকে কম পছন্দ করতেন। ম্যাডামের রূপের বর্ণনা আমি দিয়ে শেষ করতে পারবো না। সেই রূপই ম্যাডামের জন্য কাল হয়ে দাঁড়ালো।
স্যারের মারা যাওয়ার 1 সপ্তাহ পরের ঘটনা। আমি প্রায় থাকতাম ম্যাডামের কাছে, একেবারে ভয় পাইতেন। সেদিন রাতে রাশেদ বাথরুম যাবে, ম্যাডামের শরীর ভালো না, আমি নিয়ে গেলাম। ওর ক্ষুধা লাগছে বলাতে খিচুড়ি খাইয়ে রুমে আনতেই দেখি ম্যাডাম আমার সামনে দৌড়ে এসে বলল, লায়লা, রাশেদকে নিয়ে পালাও, আমার কিছু হলে তুমি ওকে দেখে রেখো। আমি তখনও বুঝি নাই কি হতে যাচ্ছে। ম্যাডামকে অনেক বুঝালাম, কিন্তু ম্যাডাম আসলো না আমার সাথে। গেটের কাছে অনেকগুলো গাড়ির আওয়াজ, কতগুলো পায়ের শব্দ, গোলাগুলি। রাশেদ ভয় পাচ্ছিল। ম্যাডাম আমার পায়ে ধরে ফেললেন রাশেদকে নিয়ে যেতে। আমিও হতবিহ্বল হয়ে ছুটলাম পেছনের দরজার দিকে। এরপর দেখি ম্যাডাম সিঁড়ি দিয়ে মুখোমুখি হয়েছে তাদের। আমার যতদূর ধারণা, সেদিন ম্যাডামের সাথে খুব খারাপ কিছুই হয়েছিল। আপনি কাউকে চেনেননি? ম্যাডাম কি বেঁচে ছিলেন? আমার মনে হয় ম্যাডাম আছেন, কারণ রোদসির বাবার কাছে প্রতি মাসে একটা অ্যামাউন্টকেও রাশেদের নামে পাঠাতো। রাশেদ যেদিন মারা যায়, ওই অ্যামাউন্ট আসা বন্ধ হয়ে যায়। সাথে একটা করে চিঠি থাকতো, চিঠিতে সরাসরি ধমক থাকতো যেন এই টাকা নেন, না হলে হুমকি আসতো কখনো রোদসির ক্ষতি করবে অথবা কখনো আমার। একটা সময় আমরাও অভ্যস্ত হয়ে যাই। রাশেদ ভাই জানলেন কিভাবে? রোদসির বাবা মারা যাওয়ার পর আমি ওই অ্যামাউন্ট রাশেদকে দিতাম। ও অবাক হয়ে একদিন প্রশ্ন করলো, আম্মু, আমাদের সংসার চালাতে হিমশিম খায়, অথচ এত টাকা আমাকে কিভাবে দাও তুমি? এভাবেই জেনে গেছে। ও মারা যাওয়ার বছরখানেক আগে জেনেছে আমি ওর আসল মা না। এরপর শুরু করে খোঁজ। একদিন ফোনে বলেছিল ওর মা সম্পর্কে জানার পর থেকেই ছেলেটা গুমড়ে গেছে। বাঁচতে দিল না ওরা আমার ছেলেটাকে। আন্টি, আর কিছু কি জানেন আপনি? না বাবা। আচ্ছা, আজ তাহলে উঠি। কিছু তো খেলে না, মেহমান নিয়ে আসলে। আরেকদিন আন্টি, কাজ আছে। দুজনেই বেরিয়ে পড়ে। শাহিন দুয়ে দুয়ে 4 মিলাচ্ছে। হাম্মাদ গাড়িতে উঠে শাহিনকে বলে, শাহিন, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? শাহিন মাথা ঝাঁকিয়ে বলে, মেহনাজ পাঠান ওরফে মেহেরজান আম্মা, সেদিন কি হয়েছিল? আরেকটা ব্যাপার হাম্মাদ খেয়াল করেছেন, আমরা ওই বাড়ির দেয়ালে কিছু পারিবারিক ছবি দেখেছিলাম। ওখানে একজনকে আমার বেশ পরিচিত লাগছে, কিন্তু মনে করতে পারছি না। ছবিটা আমি ভাইজানকে সেন্ড করেছিলাম, সুস্থ হলে হয়তো দেখবে। হাম্মাদ গাড়ি চালাতে চালাতে শাহিনের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, ইনশাআল্লাহ শাহাদ সুস্থ হবে, আল্লাহ মালিক। ল্যাপটপে কানেক্ট করেছে ভিডিও কল। এই কয়েকদিনে অনেকটাই শুকিয়ে গিয়েছে। সকলকে সালাম দিয়ে একটা হাসি দিল। পরনে সেই হসপিটালের পোশাক। সুলতানা কবির ছেলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। সুলতানার দিকে তাকিয়ে বলল, আম্মু, আপনি শুকিয়ে গেছেন আগে থেকে, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো। ছল ছল চোখে ছেলের দিকে তাকিয়ে বলল, আমার বাবু নেই, খাবার টেবিলে বসে বাবুর চেয়ারটার দিকে তাকালে আমার বুকটা খাকা করে। মানে ঠিক মতো খাবেন, আমি এসে যেন দেখি আমার আম্মু আগের মতো ফিট অ্যান্ড ফাইন। ওকে? নাক টেনে আঁচলে চোখ মুছে হেসে মাথা নাড়ায়। শাহাদ এবার তার বাবাকে বলে, আব্বু, ডাক্তারের রিপোর্ট তো ভালো না আপনার, এত চিন্তা করছেন কেন? আপনার ভরসায় সবাইকে রেখে আসলাম, আপনি যদি নড়বড়ে হন কিভাবে চলবে? রায়হান সাহেব ভ্রু কুঁচকে বললেন, তোমার ডাক্তারের কাছে আর যাব না। বেটা ফাজিল তোমাকে এইসব পাঠায় কেন? আমার মার খাবে এরপর বেটা। শাহাদ হো হো করে হেসে উঠল। ওর হাসির আওয়াজে শেফালি শিফা ছুটে এলো। শাহাদের বাবা মায়ের পেছন দিকে দাঁড়িয়ে পড়ল। দিয়া এক পাশে আছে, শাহাদের সামনে আসেনি। সবাই এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে সেই হাসি। সুলতানা কবির দোয়া পড়ে স্ক্রিনে ফু দিচ্ছে, জোরেই বলল, আমার বাবুর দিকে কারো নজর যেন না লাগে। শাহাদ হাসি থামিয়ে বলে, হ্যাঁ, আপনার 38 বছরের বাবু। বাবুর বাবুটা কই? আচ্ছা থাক, ওকে সামনে আনার দরকার নেই। সাদ পেছন থেকে শেফালি বলে উঠল, ভাইজান। শাহাদ বোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, ভালো আছো? শেফালি কাঁধ করে মাথা নাড়ায়। আপনার শরীর কেমন? চোখের পলক ঝাপটিয়ে বলে, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। আমার মামা কোথায়?
ঘুমাই। আচ্ছা। ভাই কথা বলতে চাইছে না বুঝে শেফালি চুপ হয়ে গেল। তখনই শাহাদ বলে উঠল, বিজনেস করবে নাকি কলেজে পড়াবে? দর দর করে ঝরতে লাগলো চোখের পানি, দুহাতেও আটকাতে পারছে না। দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে, কিছু করব না, বাসায় থাকবো, আবিরের বেস্ট মাম্মা হব। যাই করো বুঝে শুনে করো ভাইজান, যতদিন বেঁচে আছি পাশে পাবে। আর ধন্যবাদ পাওনা রইল, তোমার ভুল তো অনেক বড় করেছো, তবে তার মাঝেও ঠিক কাজটা করেছো, নিজেকে নষ্ট করনি অবৈধ কিছু করে। খালেদ পারভেজ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, শাহিনের কাছে আছে। শয়তানি বুদ্ধিতে চালাক হয়ে গেছিলে, সেই বুদ্ধি কাজে লাগালে তুমি আজ আমার শিফা ফুলের মতো আমার মাথার তাজ হয়ে থাকতে। সরি ভাইজান। শরীরের প্রতি যত্ন নাও, ছেলেকে সময় দাও। ভাইজানের অগোচরে কিছুই ছিল না। খালিদ পারভেজকে বিয়ে করেছিল এই খবর ভাইজান জানে। সেদিন ভয় বলেনি, কারণ এর এক সপ্তাহ আগেই খালিদ বিয়ের কথা অস্বীকার করে হুমকি দিয়েছিল। নিজের কাছে নিজের বিয়ের কাবিন নামাও ছিল না। নোমানকে হারিয়ে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিল। শিফা ভাইজানের সম্বোধনে হাসি দিয়ে বলে, আই মিস ইউ ভাইজান, কখন আসবেন? আমার বাসাতে ভালো লাগে না আপনাকে ছাড়া, ছোট ভাইও বাইরে থাকে। রেজাল্ট যেন ভালো হয়, পড়াশোনা করো, ঠিক আছে? এরপর বিয়ে দিয়ে দিব। সকলে চমকে উঠল। একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করে শাহাদের দিকে তাকাচ্ছে। শাহাদ সকলের ঘোর ভেঙে বলল, মজা করেছি, মজা বুঝো না তোমরা? শিফার মনে হলো হাফ ছেড়ে বাঁচল। এর মাঝে আফিয়া এক কাজ করে বসলো। এসা ঘুম থেকে উঠে কাঁদছিল, ওকে এনে সোজা সুলতানা কাবিরের কোলে বসিয়ে দিল। মেয়েটা ল্যাপটপের স্ক্রিনে শাহাদকে দেখে চুপ হয়ে গেল, হাত বাড়িয়ে স্ক্রিন ধরছে। শাহাদ এতক্ষণ স্বাভাবিক থাকলেও এবার নড়ে চড়ে বসলো। স্ক্রিনে আঁচড় কাটছে কিন্তু কথা বলছে না, একবারও এখন শাহাদকে ডাকছে না। সুলতানা কাবির বলল, দাদুমণি দেখো, বাবা এই যে কথা বলো। ঠোঁট উল্টে রেখেছে কিন্তু কথা বলছে। শাহাদ মেয়ের দিকে তাকিয়ে দেখছে, মেয়ের অভিমান। এই মেয়ে ফুপিয়ে কাঁদছে, চিৎকারও করছে না। শাহাদ নিজের বুকে হাত দিয়ে কাঁপা গলায় মেয়েকে ডাকলো। আম্মা যান, বাবার সাথে কথা বলবেন না? ছল ছল চোখে কেঁদে দিয়ে দুহাত বাড়িয়ে দিল, বুঝালো কোলে নাও। জোরে চিৎকার দিয়ে কাঁদছে, আর কেউ সামলাতে পারছে না শাহেজাকে। সুলতানা কাবির দাঁড়িয়ে পড়লো কোলে নিয়ে। শিফা কোলে নিতে চাইলে কারো কোলে যাচ্ছে না, গলা ফাটিয়ে চিৎকার করছে। দিয়া এসে কোলে নিল, দিয়াকেও মানছে না। একপাশে চলে গেল সুলতানা কাবির। এই মেয়েটাকে এখন আনাই উচিত হয় নাই। দিয়াকে শিফা আর শেফালি ধরে স্ক্রিনের সামনে বসিয়ে দিল। শাহাদ দেখতে পেল সহধর্মিনীকে, গুছালো দিয়া আর নেই, চোখ ভেতরে ঢুকে গিয়েছে, গাল ফোলা, আবার দুহাত বাড়িয়ে চিৎকার দিচ্ছে। শাহাদ এবার মুখ থেকে হাত সরিয়ে ডিসকানেক্ট করে দিল লাইন। শাহিন শাহেজাকে কোলে নিয়ে বেরিয়ে গেল। মেসেজ আসলো দিয়ার ফোনে, ফারা দোয়া করতে বলবে সবাইকে আমার জন্য, জানানোর সাহস পাচ্ছিলাম না। আজ অপারেশন, যদি না ফিরি দুঃখ রেখো না মনে, ক্ষমা করে দিও। আর যদি ফিরি সব পুষিয়ে দেব। শাহাদ ইমরোজ। দিয়া চোখের পানি মুছে বলল, আম্মু আপনার ছেলের আজ অপারেশন, দোয়া করতে বলেছে সবাইকে। উঠে চলে গেল রুমে দিয়া। শাহাদ লাইন বিচ্যুত করে দুহাতে মুখ ঢাকে, মেয়ের জন্য বুক পড়ছে, সব ফেলে ছুটে যেতে ইচ্ছে করছে। এই মেয়েটা সব, যেদিন শাহেজার জন্ম হয় সেদিন একটা সমাবেশ ছিল। দিয়ার কষ্ট স্বচক্ষে কখনো দেখতে চায়নি। সবাইকে হসপিটালে থাকতে বলে নিজে সমাবেশে চলে এসেছিল। গাড়িতেই শুনল শাহাদের মেয়ে হয়েছে। ছুটে গিয়েছিল হসপিটালে, মেয়েকে কোলে নিয়ে আলাদা কেবিনে ঢুকে প্রায় 8 ঘন্টা মেয়ের মুখের দিকে তাকিয়েছিল। সত্য জন্ম নেওয়া শাহেজা বাবার দিকে তাকিয়ে পিট পিট চোখে শুধু হেসেছে। একদম বুকের সাথে মিশিয়ে ফেলেছিল মেয়েটাকে। যে কটা দিন হসপিটালে ছিল দিয়া, মেয়েকে নিয়ে পাশের কেবিনে থাকতো শাহাদ। মাকে দিয়ার কেবিনে রেখেছে। খাবারের সময় মেয়েকে নিয়ে যেত, এরপর আবার দিয়ে যেত।
মেয়ের জন্য এভাবে কাঁদবে ভাবতে পারছে না। চোখ মুছে হামসাকে ফোন দিল। অপারেশনের আগে স্রষ্টাকে স্মরণ করা উচিত। নিজের জন্য কখনো কিছু চাইনি, খুব করে এখন চাইবে যেন সুস্থভাবে ফিরে যেতে পারে বাংলাদেশ। বাইরে বৃষ্টি, মাঝ রাস্তায় ফেসেছে দুজন। লিমন কল দিয়ে বলেছিল আসবে, বারণ করে দিয়েছে, এক জুনিয়র সাথে আছে জানিয়েছে ওর সাথেই যাবে। লিমনও আর জোর করেনি। এখন নিজেরও কাজের অনেক চাপ। তাহি ইনফিনিটির শোরুমে এসেছে এক কলিগের জন্মদিনের উপহার কিনতে। সেই কলিগকে আবার সাথে আসা জুনিয়র প্রমা পছন্দ করে। ভেতরে এত ভিড় দেখে মাথা ঘুরে উঠল। স্বাভাবিক, ভেতরে একটা চাপা গরম। এর মধ্যে প্রমা সবাইকে বিরক্ত করে তুলছে। ওয়াচ দেখেছে অনেকগুলো, কিন্তু কেনেনি। প্যান্ট দেখেছে, টি শার্ট দেখেছে, ঘুরে ঘুরে দেখলো, কিছুই পছন্দ হলো না। শেষমেশ প্রমাকে ধমকে বলল, তুই তোর ক্রাশের পছন্দ বুঝিস না, কিন্তু কি বাদ রেখেছিস দেখা। হ্যাঁ, শার্ট আর পারফিউম। যা ওইখানে শার্ট দেখ, আমি পারফিউম দেখছি। সাইজ জানাস তো? জানি আপু। ওকে যা। তাহির ধমক খেয়ে প্রমার শার্ট দেখতে গেল। একে একে প্রায় 8টা শার্ট খুলে ফেলল, তাও আবার ইনফিনিটির মতো শোরুমের। সেলসম্যানকে বলে বসে, ভাইয়া এই শার্টটা পরে দেখুন তো কেমন হবে। ম্যাডাম, আমরা পড়তে পারবো না, নিয়ম নেই। কেন কেন? না হলে বুঝবো কিভাবে? যার জন্য নেবেন তাকে নিয়ে আসুন, উনি ট্রায়াল দিক। সারপ্রাইজ দিব। তাহলে আপনাকে একটা সাইজ অনুমান করে নিতে হবে। আন্দাজে নিব নাকি? আমাদের এই ক্ষেত্রে কিছু করার নেই, অন্য অপশন দেখুন। আপনি কিন্তু বেয়াদবি করছেন। সেলসম্যান হতচকিত হয়ে গেল। সে কখন বেয়াদবি করলো? প্রমা চিৎকার দিয়ে ম্যানেজারকে ডাকলো। এপাশ থেকে থাহি ছুটে আসলো, আরও কয়েকজন এসে ভিড় করে ফেললো। প্রমাকে ম্যানেজার বোঝানোর চেষ্টা করছে। ওর জোরালো আওয়াজ শোনা যাচ্ছে, আপনাদের সেলসম্যানগুলো এত বেয়াদব কেন? এভাবে কথা বলে ক্লায়েন্টের সাথে? আমি শার্ট নেব বলেই তো পছন্দ করেছি। ও মুখের উপর কিভাবে বলে অন্য অপশন দেখুন। তাহি ভিড় ঠেলে সামনে আসলো। কি সমস্যা হয়েছে, চেঁচাচ্ছিস কেন? দেখো না আপু, এই বেয়াদব ছেলেটা আমাকে বলে অন্য অপশন দেখুন। তাহি ঘাড় ঘুরিয়ে দেখে লিমন চুপচাপ দাঁড়িয়ে আছে। তাহিকে দেখে এই ছেলে চমকে যাওয়ার কথা, কিন্তু চমকায়নি, উল্টা স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে আছে। প্রমা তখনও চেঁচাচ্ছে, ছোট লোক, কিভাবে ক্লায়েন্ট ট্রিট করতে হয় জানে না, আসছে সেলসম্যান হতে। রাস্তার ফুটপাতে যাওয়া উচিত। একদম চুপ। সবার সামনে প্রমাকে তাহি ধমক দিল। লিমনের চোখ ছলছলে। ছেলেটা এখনো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। লিমনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, কি হয়েছে এখানে? লিমন ইশারা দিয়ে ভাঁজ খোলা সব শার্ট দেখালো। তাহি বুঝতে পেরে চোখ গরম করে প্রমার দিকে তাকালো। ইচ্ছে করছে সবার সামনে অপমান করতে। নিজেকে দমাতে গিয়েও এখন তাহি পারল না লিমনের চোখের দিকে তাকিয়ে। প্রমা তাহির চোখ দেখে ভয় পেয়ে গেল। তাহি রেগে বলল, তুই কি চাস আমি তোকে সকলের সামনে কষে 2টা চড় দিই? আমি কি করেছি আপু? চল তুই। আপু? কিসের আপু? এতগুলো শার্ট কেউ শোরুমে এসে নামায়? জীবনেও শোরুম থেকে শপিং করিসনি? নিউ মার্কেটে নিয়ে যাওয়া উচিত ছিল তোকে। এতক্ষণ ধরে দেখেছি শুধু ঘুরছিস। ওই বেচারা তোকে অন্য অপশান দেখতে বলেছে। আমি হলে তো বলতাম অন্য শপিং মলে যান, আপনার জায়গা বসুন্ধরায় না। চল, তোর গিফট কেনার দরকার নেই আমার সাথে, নিজে নিজেই কিনিস। আমি আমারটা কিনে নিয়েছি। আপু আর করবো না প্লিজ। ম্যানেজারের দিকে তাকিয়ে বলল, সরি ভাই। ইটস ওকে ম্যাডাম, ওরও দোষ আছে, এভাবে বলা উচিত হয়নি ক্লায়েন্টকে। তাহি আর কতটুকু সেভ করবে লিমনকে? যার শোনার এখন ওরা বেরিয়ে গেলেই শুনবে। সকালে ছেলেটার কথা বিশ্বাস হয়নি, এখন ছেলেটাকে দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠছে। লিমনের দিকে তাকিয়ে বিনা শব্দে ঠোঁট নাড়িয়ে ইশারায় সরি বলল। এখান দিয়ে অনবরত ম্যানেজার ঝাড়ি দিচ্ছে। তাহি সরি বলায় এই মন খারাপের মাঝেও লিমনের ঠোঁটের কোনায় এক চিলতে হাসি ফুটে উঠেছে। চোখের পলক ব্লিঙ্ক করে
ঠোঁট কামড়ে হালকা মাথা নাড়িয়ে বুঝায় ইটস ওকে। এই দৃশ্যটা সুন্দর, তাই নিজেও হেসে দিল। বাড়ির পাশের টং দোকানে বসেছে শাহিন, পাভেল, তুহিন আর হাম্মাদ। এখানেই একটা ফ্ল্যাটে উঠেছে যোগাযোগের সুবিধার জন্য। মেসেজের আওয়াজে ফোন বের করলো শাহিন। মেসেজ পড়ে মুখটা ঝুলে গেল। দুঅধর আলগা হয়ে আছে। মনে হলো যেন অসম্ভব, অদ্ভুত, অপ্রত্যাশিত কিছু দেখে ফেলেছে। হাম্মাদ একটু ধাক্কা দিয়ে প্রশ্ন করলো, ফোন বানিয়ে দিতেই হাম্মাদ ফোনটা নিল। হাম্মাদ নিজেও চোখ বড় বড় করে ফেললো, মুখে উচ্চারণ করলো। শাহিন উঠে দাঁড়ায়, হাঁটা শুরু করলো। তুহিন চায়ের বিল মিটিয়ে দিল। ওকে অনুসরণ করে বাকিরাও এলো। এক জায়গায় দাঁড়ালো যেখানে মানুষের আনাগোনা কম। পাভেল প্রশ্ন করলো, মুখটা এমন বাংলা পাঁচের মতো করলি কেন? তুই জানিস রাশেদ ভাইয়ের চাচাকে? কে? ফরিদ রেজা। আল্লাহ আল্লাহ। তুহিনও একই স্বরে বলে উঠল, ইয়া আল্লাহ। পাভেল পুনরায় প্রশ্ন করলো, আপন চাচা? ছোট চাচা। তোকে কে জানিয়েছে? ভাইজানকে ছবিটা পাঠিয়েছিলাম, মাত্র ভাইজান মেসেজ দিল। তার মানে বস সব জানে? সেটাই তো মনে হচ্ছে। আমরা যা জেনেছি ভাইজান তা তো অনেক আগেই জেনেছে। আমার শুধু লাস্ট মেসেজ এটা দিল যেন দোয়া করি ভাইজানের জন্য, আর সব প্রমাণ রেডি রাখি। উনি এসে বাকিটা বুঝবে। এয়ারপোর্টে দাঁড়িয়ে ঘড়ি চেক করছে। এই তো আর 30 মিনিট, এরপর আকাশে উঠবে। ঝলমলে আকাশ। শাহাদের অপারেশনের আগেই পৌঁছে যাবে মনি। এরপর সেখান থেকে সব প্ল্যান্ট সরিয়ে ফেলবে শাহাদকে। কিছুতেই আর কাউকে সেই সুযোগ দেবে না শাহাদকে পাওয়ার। ইয়ারফোনে গান শুনছে, মন এখন ফুরফুরে। খালেদ পারভেজ ও ফরিদ রেজাকে বুড়ো আঙুল দেখিয়ে মনি চলে যাচ্ছে, সেই খবর কেউ রাখেনি। রাখবে কি করে? এখন যে খালেদ পারভেজের জনসভা আছে, হসপিটাল থেকে বেরিয়ে সরাসরি জনসভায় চলে যাবে। আর ফরিদ রেজার প্রধানমন্ত্রীর সাথে মিটিং। এই দিনের অপেক্ষায় ছিল মনি। খালেদ পারভেজ নিজ হাতে রিপোর্ট হারিয়েছে, এতে মনির কি দোষ? আগের রাতে লোক পাঠিয়েছিল, এখন সন্ধ্যায় দেখা করতে মনি সরাসরি না কোচ করে দিয়েছে। জানিয়ে দিয়েছে এসবের মাঝে সে আর নেই। যার জন্য এত কিছু করলো সেই মানুষটাই যদি না থাকে, এসব করে তো লাভ নেই। আসসালামু আলাইকুম। সালাম শুনে পাশ ফিরে দেখে সুদর্শন একজন বসে আছে। সালামের জবাব নিয়ে বলল, আমি কি আপনাকে চিনি? না, আমরা কেউ কাউকে চিনি না। মনে হলো একই ফ্লাইটে যাব, তাই কথা বললাম। আপনি মাইন্ড করলে বলবো না। ইটস ওকে। আমি ডক্টর মনিকা। ওয়াও, নাইস টু মিট ইউ। আমি ইয়াজ, জার্নালিস্ট। অল্প কিছুক্ষণে আলাপ জমে উঠল। আপনার পারফিউমের নাম কি ডক্টর? নাইস ফ্রাগ্রেন্স। গুড গার্ল। আই নো ইউ আর এ গুড গার্ল। নো, ইটস পারফিউম নেম। ওয়াও, ইটস সো সুইট। I have a perfume. It was gifted by my mom. Do you want to taste? Yeah, sure, please. ইয়াস পারফিউমটা বের করে মনিকার হাতে দিল। মনিকা নাকের কাছে স্মেল নিতেই মাথা ঘুরে উঠল, সেখানেই সেন্সলেস হয়ে গেল। ইয়াস একটা মাস্ক বের করে পরে নিল। এতক্ষণ এমনিতেই চোখে সানগ্লাস ছিল। সাথে সাথে এয়ারপোর্টে পুলিশ ডাক দিল। পুলিশ আসলে বলল, একটু হেল্প করবেন? আমার ওয়াইফ অসুস্থ হয়ে পড়েছে। আমাদের ফ্লাইট ছিল, কিন্তু মিস হয়ে যাবে মনে হয়। আপনি কি করতে চাচ্ছেন? একটু ব্যাগগুলো গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা গেলে খুব ভালো হতো। আগে আমার ওয়াইফের সুস্থতা, তারপর আবার যাব। আমরা হানিমুন ট্রিপে সিঙ্গাপুর যাচ্ছিলাম। পুলিশের সাহায্যে ইয়াস মনিকাকে নিয়ে গাড়িতে উঠল। গাড়ি ছুটালো গন্তব্যে। গাড়িতে অট্ট হাসি দিয়ে ফোন লাগালো খালেদ পারভেজকে। বস ডান্ট, এখন মালটাকে কি করব? আমার ডেরাই রেখে আই, উৎসব করব। এত বড় সাহস, আমাকে না জানিয়ে পালাই। অনেকদিন উৎসব হয় না, খবর দে সবাইকে। ওকে বস।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।